সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে সুস্থ আছো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। বিষয় প্রাণীবিদ্যা, সম্মান, তৃতীয় বর্ষ, বিষয় কোড 233107, বিষয়ের নাম ডেভেলপমেন্টাল বায়োলজি ও ইথোলজি। আমার আজকের লেকচার 7 নম্বর লেকচার। আজকে বিষয় শিরোনাম ডেভেলপমেন্ট অফ নিয়ান্থিস, ডেভেলপমেন্ট অফ ট্রোট অ্যান্ড ডেভেলপমেন্ট অফ ব্রাঙ্কিওস্টোমা। আমি তোমাদের সাথে আছি নাজমাতুস সাকিবা, সহকারী অধ্যাপক, প্রাণীবিদ্যা, সরকারি বিএম কলেজ, বরিশাল। তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ। এ থেকে আমরা বুঝতে পারলাম যে আজকে বিষয় শিরোনাম হচ্ছে নিয়ান্থিস এর ডেভেলপমেন্ট, ব্রাঙ্কিওস্টোমা ডেভেলপমেন্ট এবং ট্রোট এর ডেভেলপমেন্ট। আজকে তোমরা বিষয় থেকে যে বিষয়গুলো শিখতে পারবে তা হলো নিয়ান্থিসের ভ্রূণ বিকাশ বর্ণনা করতে পারবে, ব্রাঙ্কিওস্টোমার ভ্রূণ বিকাশ বর্ণনা করতে পারবে এবং ট্রোট এর লার্ভা দশা রূপান্তর সম্পর্কে সামগ্রিক ধারণা জানতে পারবে এবং শিখতে পারবে। ট্রোটের 3টি ভ্রূণীয় স্তরের পরিণতি সম্পর্কে বর্ণনা করতে পারবে। নিয়ান্থিসের ভ্রূণ বিকাশ। ভ্রূণ বিকাশ। নিয়ান্থিস একটি প্রাণী যার পুরাতন নাম নেরিস। এটি সমুদ্রের তীরবর্তী অগভীর পানিতে বসবাস করে। এনিলিডা পর্বভুক্ত এই প্রাণীটি মূলত বালুর মধ্যে গর্ত করে বসবাস করে, তবে মাঝে মধ্যে সামুদ্রিক আগাছা, নুড়ি পাথরের নিচেও লুকিয়ে থাকে। নিয়ান্থিস এর অতি সাধারণ প্রজাতিগুলোর মধ্যে নিয়ান্থিস কর্ডাটাম আছে, নিয়ান্থিস ডাইভার্সিকুলার আছে, এভাবে বিভিন্ন রকমের প্রজাতি আছে। তো মূলত জননকোষ উৎপাদনের ক্ষেত্রে নিয়ান্থিস একলিঙ্গিক প্রাণী, তবে কেবলমাত্র প্রজনন ঋতুতেই এদের গোনাড বা জননাঙ্গ গঠিত হয়। অঙ্কীয় সিলোমিক এপিথেলিয়াম থেকে গোনাড উৎপন্ন হয়। এদের পুরুষ জননাঙ্গ মূলত 19 এবং স্ত্রী জননাঙ্গ 25 খণ্ডকের মধ্যবর্তী স্থানে একজোড়া 19 এবং 25 খণ্ডের মধ্যবর্তী স্থানে একজোড়া শুক্রাশয় এবং ডিম্বাশয় স্ত্রী প্রাণীদের রক্তনালীকে স্ত্রী প্রাণীদের বহু খণ্ডকের মধ্যে স্ত্রী প্রাণীদের ডিম্বাশয় অবস্থান করে। গোনাড বা জননাঙ্গগুলো মূলত নালীবিহীন। জননকোষ তরলপূর্ণ সিলোমের মধ্যে বিমুক্ত হয়। মূলত শুক্রাণু সচল এবং একটি দণ্ডাকার মস্তক এবং একটি সঞ্চালনক্ষম লেজ নিয়ে শুক্রাণু গঠিত। আর ডিম্বাণু তুলনামূলকভাবে বড়, গোলাকার এবং ডিম্বাণু বহু সংখ্যক তৈলবিন্দু ও কুসুম দানা থাকে। এক্ষেত্রে আমরা নিষেক কৌশল, নিষেক একটি যৌন পরিপক্ক নিয়ান্থিস এর অঙ্গসংস্থানিক কোনো পরিবর্তন ঘটে না, তবে কিছু প্রজাতি আছে যারা প্রজননকালে বহির্গঠন ও আচরণগত ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যায়। এ সকল প্রজাতির জীবনচক্রে একটি অযৌন দশা এবং একটি যৌন দশা দেখা যায়। মূলত হেটারোনিয়ান্থিস হচ্ছে এর যৌন দশা। হেটারোনিয়ান্থিস দশায় দেহটা চ্যাপ্টা, রূপান্তরিত এবং প্যারাপোডিয়া বহনকারী পশ্চাৎ অংশকে বলা হয় এপিটোপ বা যৌন অঞ্চল। অপরদিকে সম্মুখভাগে স্বাভাবিক প্যারাপোডিয়াধারী অঞ্চলকে বলা হয় অ্যাটোপ বা অযৌন অঞ্চল। মূলত এরা রাত্রিকালে চন্দ্রদশার হেটারোনিয়ান্থিস তলদেশের সমুদ্রের তলদেশের গর্ত করে গর্ত থেকে সমুদ্রের উপরিভাগে চলে আসে এবং মুক্তভাবে সাঁতার কেটে বেড়ায়। রূপান্তরিত চ্যাপ্টা প্যারাপোডিয়া হেটারোনিয়ান্থিসকে দ্রুত সাঁতার কাটতে সহায়তা করে। স্ত্রী এবং পুরুষ সদস্যরা ঝাঁকে ঝাঁকে সাঁতার কেটে বেড়াবার সময়ই প্রচুর পরিমাণে শুক্রাণু এবং ডিম্বাণু পানিতে মুক্ত করে।
নিয়ান্থিসের দেহের যৌন জননাঙ্গ বহনকারী খণ্ডকগুলো পৃষ্ঠীয় দেহ প্রাচীরের পৃষ্ঠে সাময়িকভাবে একটা ছিদ্রপথে শুক্রাণু আর ডিম্বাণু বের হয়ে আসে। ছিদ্রপথে শুক্রাণু এবং ডিম্বাণু দেহ থেকে বের হয়ে আসে। সমুদ্রের পানিতেই নিষেক সংগঠিত হয়। মূলত গ্রীষ্মকালে অন্ধকার রাত্রেই পুরুষ সদস্যরা স্ত্রী সদস্যকে ঘিরে সাঁতার কাটতে থাকে। এ সময় পরিপক্ক স্ত্রীর দেহ মধ্যস্থ ডিম্বাণু থেকে ফার্টিলাইজিন নামক এক প্রকার রাসায়নিক পদার্থ নিঃসৃত হয়, যার প্রভাবে পুরুষ নিয়ন্ত্রিত সদস্যরা শুক্রাণু দেহ থেকে উন্মুক্ত করে এবং স্ত্রী প্রাণীগুলো ডিম্বাণু বিমুক্ত করে। মূলত শুক্রাণু সান্নিধ্যে ডিম্বাণু নিষিক্ত হয়ে জাইগোট গঠিত হয়। নিষেক পরবর্তী ডিম্বাণুর পরিবর্তন। নিষেক পরবর্তী ডিম্বাণুর পরিবর্তন মূলত সদ্য বিমুক্ত ডিম্বাণু দুটি আবরণী দ্বারা আবৃত থাকে। ভিতরের আবরণীটি পুরু এবং অস্থায়ীভাবে দাগাঙ্কিত। একে বলা হয় জোনা পেলুসিডা। দাগাঙ্কিত একে বলা হয় জোনা রেডিয়াটা। এর বাইরের আবরণটি অত্যন্ত পাতলা ও কোমল এবং আবরণী দ্বয়ের মাঝখানে জিলেটিন নির্মিত একটি পুরু ও স্বচ্ছ মোড়ক থাকে। ডিম্বাণুর সাইটোপ্লাজমে অসংখ্য তৈলবিন্দু এবং কুসুমদানা অবস্থান করে। নিষেকের ঘটনায় ডিম্বাণুতে একাধিক পরিবর্তন আসে। যেমন কুসুম দানাগুলো ডিম্বাণুর নিচের দিকে জড়ো হয় এবং ভেজিটাল মেরু গঠন করে। ডিম্বাণুর উপরের দিকটা এ অবস্থায় স্বচ্ছ প্রাণীমেরুতে পরিণত হয়। জোনা রেডিয়াটা অদৃশ্য হয়ে যায়। প্রাণীমেরু থেকে ক্ষুদ্রাকৃতির একটি পোলার বডি নির্গমন হয় এবং জাইগোট গোলাকার ধারণ করে। এভাবেই এদের মূলত ক্লিভেজ শুরু হয়। জাইগোটটি গোলাকার আকার ধারণ করার পরে পরবর্তী দশাটি হলো ক্লিভেজ দশা। নিয়ান্থিসের ক্লিভেজ সর্পিলাকার। প্রথম এবং দ্বিতীয় ক্লিভেজ লম্ব তল বরাবর সংগঠিত হয়। এর ফলে 4টি ব্লাস্টোমিয়ার উৎপন্ন হয়। এগুলোর মধ্যে একটি ব্লাস্টোমিয়ার কিছুটা বড়। তৃতীয় ক্লিভেজ তল আনুভূমিক, তবে বিষুবরেখার যথেষ্ট উপর থেকে ক্লিভেজ খাত সৃষ্টি হয়। তাই এটি হচ্ছে অসম বিভাজন। অসম বিভাজনের ফলে উপরের কিছু কুসুমবাহী সম আকারের 4টি ক্ষুদ্রাকার মাইক্রোমিয়ার উৎপন্ন হয়। এই মাইক্রোমিয়ারের নিচে থাকে বৃহদাকার কুসুম সমৃদ্ধ 4টি ম্যাক্রোমিয়ার। এরপর মাইক্রোমিয়ার গুলো চতুর্থ ক্লিভেজ মাইক্রোমিয়ার গুলোতে চতুর্থ ক্লিভেজ সংগঠিত হয়। চতুর্থ ক্লিভেজও অসম আকৃতির। চতুর্থ ক্লিভেজের সময় 4টি ম্যাক্রোমিয়ার থেকে পুনরায় 4টি মাইক্রোমিয়ার ও 4টি ম্যাক্রোমিয়ার উৎপন্ন হয়। এই মাইক্রোমিয়ার গুলো একটি আকারে বড় হয়ে প্রথম সোমাটোব্লাস্ট তৈরি করে। আর চতুর্থ বিভাজন শেষে ব্লাস্টোমিয়ার গুলো মোট সংখ্যা হয় 12টি। পঞ্চম ক্লিভেজ শেষে ব্লাস্টোমিয়ার গুলোর সংখ্যা 4টি ম্যাক্রোমিয়ার এবং নিচে 4টি ম্যাক্রোমিয়ার উৎপন্ন হয়। পঞ্চম ক্লিভেজ শেষে 4টি মাইক্রোমিয়ার এর মধ্যে একটি তুলনামূলক বড় হয়। এটিকে বলা হয় দ্বিতীয় সোমাটোব্লাস্ট। তাহলে ক্লিভেজ দশায় আমরা পেলাম যে দুটো সোমাটোব্লাস্ট, একটি প্রথম সোমাটোব্লাস্ট এবং পঞ্চম বিভাজন শেষে দ্বিতীয় সোমাটোব্লাস্ট। মূলত এই সোমাটোব্লাস্ট গুলো মাইক্রোমিয়ারের এরপরে অসম বিভাজনের মাধ্যমে পরবর্তী বিভাজনের বাম দিকে এবং ডান দিকে এভাবে স্থানান্তরিত হয়, মানে সর্পিল ক্লিভেজ সংগঠিত হয়। সর্পিল ভাবে মাইক্রোমিয়ার গুলো এভাবে বিন্যাসের কারণে এই ধরনের বিন্যাসকে বলা হয় সর্পিল ক্লিভেজ। মূলত মাইটোটিক স্পিন্ডল পর্যায়ে ডান এবং বাম দিক ঘুরে তির্যকভাবে অবস্থান নেওয়ায় সর্পিল ক্লিভেজ সংগঠিত হয়। পঞ্চম ক্লিভেজের শেষে ভ্রূণটি ব্লাস্টুলা গঠন করে। ইতিমধ্যে ভ্রূণ স্তর গঠনের জন্য মাইক্রোমিয়ার থেকে এক্টোডার্ম এবং সোমাটোব্লাস্ট থেকে মেসোডার্ম এবং ম্যাক্রোমিয়ার থেকে এন্ডোডার্ম স্তর গঠিত হয়। মূলত ব্লাস্টুলা ক্লিভেজ পর্যায়ের শেষে আমরা পেয়েছি যে মাইক্রোমিয়ার গুলো এক্টোডার্ম, ম্যাক্রোমিয়ার গুলো এন্ডোডার্ম এবং সোমাটোব্লাস্ট গুলো মেসোডার্ম স্তরের গঠন করে। নির্দিষ্ট ব্লাস্টোমিয়ারের ভ্রূণের নির্দিষ্ট অংশ গঠন করে। নির্দিষ্ট ব্লাস্টোমিয়ার থেকে নির্দিষ্ট অংশ গঠিত হয় ভ্রূণটির। এই ধরনের ক্লিভেজকে মূলত বলা হয় ডিটারমিনেট ক্লিভেজ বা নির্দিষ্ট ক্লিভেজ। এর পরবর্তী দশাটি হচ্ছে গ্যাস্ট্রুলেশন দশা। গ্যাস্ট্রুলেশন দশায় মাইক্রোমিয়ার দ্রুত বিভাজিত হতে থাকে এবং ক্রমাগত ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে ভেজিটাল মেরু একেবারে নিচের দিকে একটা ছিদ্র রেখে 4টি ম্যাক্রোমিয়ার সম্পূর্ণ আবৃত করে ফেলে। এই ছিদ্রটিকে বলা হয় ব্লাস্টোপোর। এই অবস্থায় ভ্রূণটি দ্বিতীয় গ্যাস্ট্রুলা গঠন করে। সম্পূর্ণ
এপিবলিক পদ্ধতিতে নিয়ান্থিসের গ্যাস্ট্রুলেশন সংঘটিত হয়। নানা পরিবর্তনের মাধ্যমে গ্যাস্ট্রুলা রূপান্তরিত হয়ে আদর্শ ট্রোকোফোর লার্ভা গঠন করে। ট্রোকোফোর লার্ভা সৃষ্টির পরে ট্রোকোফোর লার্ভা রূপান্তর। তো এক্ষেত্রে আমরা একটি নিয়ান্থিসের ভ্রূণ বিকাশের যে বিভিন্ন ধাপগুলো দেখেছি তার একটি ছবি দেখব, যে এখানে এই যে প্রথমে ক্লিভেজ দশার আগেই আমাদের কি হয়েছে, নিষেকের মাধ্যমে জাইগোট সৃষ্টি হয়েছে। এই জাইগোটের দুটি কোষের মাধ্যমে প্রথম ক্লিভেজ, দ্বিতীয় ক্লিভেজ, তৃতীয় ক্লিভেজ, চতুর্থ ক্লিভেজ, তারপরে এর বিভিন্ন রকমের দশা, সোমাটোব্লাস্ট তৈরি হয়েছে এই নিচের দিকে এবং এমব্রায়ো। এখান থেকে আমরা তিনটি স্তর, একটোডার্ম, এন্ডোডার্ম এবং মেসোডার্ম স্তর পেয়েছি এবং সেখান থেকে সর্বশেষে ভ্রূণের এই দশাটি পেয়েছি। তবে তার আগে আমরা ট্রোকোফোর লার্ভা দশায় যে পরিবর্তনগুলো হয়েছে সেটি আমরা দেখব। যে ট্রোকোফোর লার্ভায় ভ্রূণ বিকাশের 24 ঘন্টার পর ট্রোকোফোর লার্ভা শুরু হয়েছে। গ্যাস্ট্রুলার উপরের বা মধ্য মস্তকের একটোডার্মাল কোষগুলো পুরুত্ব বৃদ্ধি পেয়ে এপিক্যাল প্লেট, এইটা হচ্ছে এপিক্যাল প্লেট গঠিত হয়। বাস্তবভাবে এপিক্যাল প্লেট হলো মস্তকের অঙ্কুর, এখান থেকেই মূলত ওদের মস্তক। এপিক্যাল প্লেটের উপরে একগুচ্ছ সিলিয়া থাকে, এটা হচ্ছে এপিক্যাল প্লেটের উপরের সিলিয়া, এবং রঞ্জক বিন্দু, এখান থেকে এদের চক্ষুবিন্দু। এই রঞ্জক বিন্দু, চক্ষুবিন্দু দেখা যায় একই সময় দেহের মধ্যাঞ্চলে, এইটা হচ্ছে মধ্যাঞ্চলকে ঘিরে সিলিয়ারি বেষ্টনী আবির্ভূত হয়। এই একটি বেষ্টনী এবং নিচে আরেকটি বেষ্টনী, দুটি সিলিয়ারি বেষ্টনী যা সিলিয়ারি ব্যান্ড দেখা যায়। এই সিলিয়ারি বেষ্টনীকে প্রোটোট্রোক বলে। এই যে সিলিয়ারি বেষ্টনী, এটাকে বলা হয় প্রোটোট্রোক। এই যে আমরা দেখতে পাচ্ছি যে এটি হচ্ছে প্রোটোট্রোক, অর্থাৎ লেজ প্রান্তে একই ধরনের একটি সিলিয়ারি বেষ্টনী উৎপন্ন হয়। লেজ প্রান্তে ঠিক একইভাবে, এই লেজ প্রান্তে একইভাবে একটি সিলিয়ারি বেষ্টনী উৎপন্ন হয়। নিম্নভাগের এই সিলিয়ারির নাম হচ্ছে টেলোট্রোক। তাহলে আমরা প্রথমে পেয়েছি এপিক্যাল ট্রোক, তারপর হচ্ছে প্রোটোট্রোক এবং নিচে পেলাম আমরা এটা হচ্ছে টেলোট্রোক। প্রোটোট্রোকের ঠিক পিছনে ভবিষ্যতের অঙ্কীয় দেশের মধ্যস্থলে একটোডার্মাল কোষগুলো কিছুটা ভিতরে ঢুকে পড়ে এবং একটি গর্ত সৃষ্টি করে, পিট গঠন করে। এটিকে বলা হয় অগ্র অন্ত্র। স্টোমোব্লাস্ট থেকে মুখছিদ্র, মূলত এখানে স্টোমোব্লাস্ট থেকে এদের মুখছিদ্র, মুখছিদ্র, এই যে মুখ গহ্বর এখান থেকে, এবং গলবিলের পূর্বাবস্থা দেখা যায়। মুখছিদ্র, মুখ গহ্বর এবং এখানে ওদের স্টোমাক এটি দেখা যায়। একটোডার্মের কোষগুলো ম্যাক্রোমিয়ারের স্তরে সজ্জিত হয়ে একটি ফাঁপা নলের মতো সৃষ্টি করে। ইতিমধ্যে ব্লাস্টোপোরের স্থানে একটোডার্মাল কোষগুলো ভিতরের দিকে অনুপ্রবিষ্ট হয়ে প্রোক্টোডিয়াম গঠন করে। মধ্য অন্ত্র, এখানে যে মধ্য অন্ত্র, এদের এই যে মধ্য অন্ত্র থেকে সম্মুখে স্টোমোডিয়াম এবং পশ্চাতে প্রোক্টোডিয়াম গহ্বরের সাথে মিলিত হয়ে একটা পরিপাক নালী তৈরি হয়। প্রোক্টোডিয়াম থেকে পরবর্তীতে পায়ু ও মলাশয় সৃষ্টি হয়। এই যে প্রোক্টোডিয়াম থেকে পরবর্তীতে এখানে পায়ু, এই যে প্রোক্টোডিয়াম, এখান থেকে প্রোক্টোডিয়াম থেকে পরবর্তীতে এদের পায়ুছিদ্র সৃষ্টি হয়, মলাশয় এবং পায়ুছিদ্র সৃষ্টি হয়। লার্ভার পরিপাক নালী ঘিরে অবস্থান করে তরলপূর্ণ প্রশস্ত ব্লাস্টোসিল হচ্ছে এদের প্রশস্ত ব্লাস্টোসিল, এখানটায় ওদের প্রশস্ত ব্লাস্টোসিল থাকে এবং ব্লাস্টোসিলের মধ্যে লার্ভার পেশি, শাখান্বিত মেসেনকাইম কোষ এবং একজোড়া নেফ্রিডিয়া উপস্থিত হয়। নেফ্রিডিয়া গঠন করে শিখা কোষের মতোই, এবং ক্লিভেজের প্রথম ও অসম বিভাজনের ফলে সৃষ্ট দুটি মাইক্রোমিয়ার প্রথম দিকে অন্যান্য কোষগুলো হতে আলাদা হয়ে ব্লাস্টোসিলে প্রবেশ করে। দুটো মাইক্রোমিয়ার থেকে লার্ভার নেফ্রিডিয়া গঠিত হয়। নেফ্রিডিয়া দুটো একটি সাধারণ ছিদ্রপথে দেহের বাহিরে উন্মুক্ত হয়। ব্লাস্টোসিলে অন্যান্য পদার্থের মতো দ্বিতীয় সোমাটোপ্লাস্ট উদ্ভূত হয়ে মেসোডার্মাল কলা। এই অবস্থায় ট্রোকোফোলের পূর্ণতা লাভ করে এবং পুনর্গঠিত ট্রোকোফোল লার্ভা দেখতে সিলিয়ারি লাটিমের মতো।
এক্ষেত্রে ট্রোকোফোর লার্ভার রূপান্তরের আমরা যে অংশগুলো দেখতে পেয়েছি সেটি হচ্ছে এই যে এপিক্যাল ট্র্যাপ, এপিক্যাল অঞ্চল, এখানে এপিক্যাল অঞ্চল, এটা হচ্ছে নার্ভ, স্টোমাক, এটা হচ্ছে সিলিয়ারি বেষ্টনী দুটি, প্রোটোট্রোপ, এবং এখান থেকে এদের অ্যানাল ভেসিকল এবং নিউরোট্রোপ, নিউরোট্রোপ থেকে অ্যানাস, অ্যানাস থেকে টেলোট্রোপ। এক্ষেত্রে আমরা নিয়ান্থিসের সর্বশেষ যে দশাটি আসলো সেটির নাম হচ্ছে কি ট্রোকোফোর লার্ভা। ট্রোকোফোর লার্ভাই পরবর্তীতে রূপান্তরিত হয়ে পূর্ণাঙ্গ নিয়ান্থিস প্রাণীতে পরিণত হয়, পূর্ণাঙ্গ নিয়ান্থিসে পরিণত হয়। এবং এর পরবর্তী যে প্রাণীটির আমরা ভ্রূণ বিকাশ দেখব সেটি হচ্ছে ব্রাঙ্কিওস্টোমা। ব্রাঙ্কিওস্টোমার প্রজনন তন্ত্র। ব্রাঙ্কিওস্টোমা কর্ডাটা পর্বের একটি সেফালোকর্ডাটা উপপর্বের একটি সামুদ্রিক প্রাণী। আমরা নিয়ান্থিসে দেখেছি সামুদ্রিক প্রাণী, এবং ব্রাঙ্কিওস্টোমাও একটি সামুদ্রিক প্রাণী। ব্রাঙ্কিওস্টোমা মৎস্য সদৃশ, ক্ষুদ্রাকার এবং দৈর্ঘ্যে প্রায় 5.8 সেন্টিমিটার পর্যন্ত। সমুদ্রের উপকূলবর্তী অগভীর পানিতে এরা বসবাস করে। দিনের বেলায় সমুদ্রের বালুকাময় তলদেশে গর্তের মধ্যে ঊর্ধ্বমুখীভাবে অবস্থান করে। রাত্রিবেলা গর্তের বাইরে এসে সাঁতার কেটে বেড়ায়। প্রায় 9টি প্রজাতি রয়েছে। ভারতীয় উপমহাদেশে ভারতীয় সমুদ্রে বসবাসকারী কয়েকটি প্রজাতির মধ্যে ব্রাঙ্কিওস্টোমা ইন্ডিকাম এবং ব্রাঙ্কিওস্টোমা প্লাজিকাম এগুলো রয়েছে। পরিণত ব্রাঙ্কিওস্টোমা কর্ডাটার মৌলিক বৈশিষ্ট্য থাকে, যেমন পৃষ্ঠদেশীয় ফাঁপা স্নায়ুরজ্জু, নিচের দিকে নটোকর্ড এবং গলবিলীয় ফুলকা উপস্থিত থাকে। ব্রাঙ্কিওস্টোমা মূলত একলিঙ্গিক প্রাণী। এর গোনাড বা জননাঙ্গ সম্বন্ধে আমরা বলতে পারি যে এরা একলিঙ্গিক প্রাণী, তবে যৌন দৃঢ়তা না থাকায় পুরুষ এবং স্ত্রী দেখতে অনেকটা একই রকমের। পরিণত ব্রাঙ্কিওস্টোমার দেহে 26 থেকে 27 জোড়া একই ধরনের গোনাড থাকে। দেহের 25 থেকে 51 খণ্ড পর্যন্ত 2 সারিতে খণ্ডকীয়ভাবে প্রতি খণ্ডকে 1 জোড়া করে গোনাডগুলো অবস্থান করে, এবং গলবিলীয় অঞ্চলের অ্যাট্রিওপোর পর্যন্ত দেহের অঙ্ক পৃষ্ঠীয় তলে মায়োটোম বা গোনাড অবস্থিত হয়। গোনাডগুলো প্রকৃতপক্ষে ফাঁপা থলি বিশেষ। মেসোডার্ম থেকে উৎপন্ন হওয়ায় এগুলো স্ফীত হয়ে অ্যাট্রিয়াল গহ্বরের মধ্যে প্রসার লাভ করে। বাইরের দিকে দেহ প্রাচীর এবং ভিতরের দিকে অ্যাট্রিয়াল এপিথেলিয়াম দ্বারা গোনাড আবৃত থাকে। প্রতি গোনাড কেন্দ্রে একগুচ্ছ জার্ম কোষ অবস্থান করে। জার্ম কোষকে ঘিরে বাহিরের দিকে একটি সেকেন্ডারি গোনাডিয়াল গহ্বর বা গনোসিল এবং ভিতরের দিকে একটি প্রাইমারি গোনাডিয়াল গহ্বর থাকে। এরপরে হচ্ছে গ্যামেট বা জনন কোষ। মূলত শুক্রাশয় বা জার্ম কোষ থেকে স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়ায় শুক্রাণু উৎপন্ন হয়, এবং ডিম্বাশয় বা জার্ম কোষ থেকে উজেনেসিস প্রক্রিয়ায় ডিম্বাণু উৎপন্ন হয়। গোনাডের অনুচ্ছেদ শুক্রাণু বা ডিম্বাণুর উপস্থিতি দেখেই শুক্রাশয় বা ডিম্বাশয় আলাদাভাবে চেনা যায়। এছাড়া কর্ডাটার মধ্যে ব্রাঙ্কিওস্টোমার শুক্রাণু সবচেয়ে ক্ষুদ্রতম। এরা হচ্ছে 18 মাইক্রন লম্বা, এবং আদর্শ শুক্রাণুর মতোই অ্যাক্রোজোম সহ নিউক্লিয়াসধারী একটি মস্তক, একটি মধ্যখণ্ড এবং একটি লম্বা লেজ নিয়ে ব্রাঙ্কিওস্টোমা শুক্রাণু গঠিত। শুক্রাণুর মস্তক গোলাকার এবং মধ্যখণ্ড অত্যন্ত সংক্ষিপ্ত। ব্রাঙ্কিওস্টোমার ডিম্বাণু বেশ বড় এবং মোটামুটি গোলাকার। এর গড় ব্যাস 0.1 মিলিমাইক্রন। ডিম্বাণুতে অল্প মাত্রার কুসুম থাকে বলে এদেরকে বলা হয় মাইক্রোলেসিথাল ডিম্বাণু। কুসুম সমভাবে সাইটোপ্লাজমের সর্বত্র বিন্যস্ত থাকে, এই জন্য একে আইসোলেসিটাল ডিম্বাণু বলা হয়। ডিম্বাণু প্লাজমা পর্দাকে ঘিরে মিউকোপলিস্যাকারাইড নির্মিত ভাইটেলাইন পর্দা উৎপন্ন করে। এই নিউক্লিয়াসটি জার্মিনাল ভেসিকল বেশ বড় এবং প্রাণী মেরুতে প্লাজমা পর্দার কাছাকাছি অবস্থান করে। প্রাণী মেরুর অন্য বিপরীত মেরুতে ভেজিটাল মেরু বলে। প্রাণী মেরু যে প্রান্তে তার অপর প্রান্তকে বলা হয় ভেজিটাল মেরু। ব্রাঙ্কিওস্টোমার গোনাডে কোনো জনননালী থাকে না। গোনাডের প্রাচীরে কিছু দুর্বল স্থান বরাবর ভাঙনের ফলে জনন কোষ অ্যাট্রিয়ামে মুক্ত হয়। বহির্গামী পানি স্রোতের সাথে জনন কোষগুলো দেহের বাইরে সমুদ্রের পানিতে শুক্রাণু এবং ডিম্বাণু নিষেক ঘটে, এবং এর ফলে জাইগোট সৃষ্টি হয়। নিষেক ও ভ্রূণ বিকাশ, ডিম্ব থেকে স্ফুটন, পরবর্তী ভ্রূণ বিকাশ এবং রূপান্তর, এই 5টি ধাপের মাধ্যমে ব্রাঙ্কিওস্টোমার ভ্রূণ বিকাশ ঘটে থাকে। এবার আমরা নিষেক ও ভ্রূণ বিকাশ এর কয়েকটি ধাপ সম্বন্ধে জানবো। নিষেক মূলত সমুদ্রের পানিতেই ব্রাঙ্কিওস্টোমার নিষেক ঘটে, এবং এটা বহির্নিষেক
মূলত কখন ঘটে? বসন্ত বা গ্রীষ্মকালে, সাধারণত সন্ধ্যাকালীন সময় ব্রাঙ্কিওস্টোমা সন্তরণরত অবস্থায় থাকে। একই সময় স্ত্রী এবং পুরুষ সদস্যের দেহে একই উপর বরাবর সমুদ্রের পানিতে যথাক্রমে শুক্রাণু ও ডিম্বাণু নিমুক্ত হয়। ডিম্বাশয় ত্যাগের পূর্বে ডিম্বাণুর প্রথম পরিপক্কতা বিভাজন সম্পন্ন হয়। এ সময় প্রথম পোলার বডির উৎপন্ন হয় এবং একটি ডিম্বাণু কেবল একটি শুক্রাণুই নিষিক্ত করতে পারে। শুক্রাণু নিষেক পর্দা গঠনের মাধ্যমে ডিম্বাণুকে একাধিক শুক্রাণু প্রবেশ বাধা সৃষ্টি করে এবং শুক্রাণুর প্রবেশের পরে দ্বিতীয় পরিপক্ক বিভাজন সংগঠিত হয়। এ সময় উৎপন্ন দ্বিতীয় পোলার বডি বা পোলোসাইটটি ভাইটেলাইন পর্দার ভিতরে আটকে যায় এবং গ্যাস্ট্রুলেশন শুরু পর্যন্ত অস্তিত্ব বজায় রাখে। নিউক্লিয়াসটি পুং প্রোনিউক্লিয়াস এবং ডিম্বাণু নিউক্লিয়াসটি স্ত্রী প্রোনিউক্লিয়াসে পরিণত হয়। প্রোনিউক্লিয়াস দুটি ডিম্বাণু নিরক্ষরেখার কিছু উপরে মিলিত হয় এবং জাইগোট নিউক্লিয়াস গঠন করে। জাইগোট নিউক্লিয়াসের কোনো সাধারণ নিউক্লিয় আবরণী গঠিত হয় না। পরিবর্তে স্পিন্ডল তন্তু সৃষ্টি হয় এবং ক্রোমোজোমগুলো এই তন্তুর সাথে যুক্ত হয়। জাইগোট নিউক্লিয়াসটির এই অবস্থায় স্বচ্ছ সাইটোপ্লাজম দ্বারা বেষ্টিত হয় এবং ব্রাঙ্কিওস্টোমার নিষিক্ত ডিম্বাণুটি টেলোলেসিটাল অবস্থা প্রাপ্ত হয়। সম্মুখ অর্ধাংশ স্বচ্ছ সাইটোপ্লাজম থেকে এক্টোডার্ম এবং কুসুম সমৃদ্ধ সাইটোপ্লাজম থেকে এন্ডোডার্ম এবং যাদের ফালির ন্যায় দানাদার এলাকা থেকে মেসোডার্ম সৃষ্টি হয়। এর পরবর্তী দশাটি হচ্ছে ব্লাস্টুলেশন বা ব্লাস্টুলা গঠন। মূলত ক্লিভেজের শেষের দশাটি হচ্ছে মরুলা দশা এবং এখানে 32টি কোষের সৃষ্টি হয়। ম্যাক্রোমিয়ার এবং ম্যাক্রোমিয়ার কোষগুলোর সজ্জিতকরণের মাধ্যমে একটি মরুলা দশা প্রাপ্ত হয়। মরুলা দশার পরবর্তী দশাটি হচ্ছে ব্লাস্টুলা দশা। ব্লাস্টুলা দশায় যে অবস্থা প্রাপ্ত হয় সেটি হচ্ছে ব্লাস্টুলা। মরুলার কেন্দ্রভাগে অর্ধতরল পদার্থ সঞ্চিত হয়ে কেন্দ্রের কোষগুলো পরিধির দিকে ঠেলে দেয়। পরিধির দিকে ব্লাস্টোমিয়ার গুলো এক স্তরে সজ্জিত হয় এবং ব্লাস্টোডার্ম গঠন করে। আর কেন্দ্রের তরলপূর্ণ গহ্বরটিকে বলা হয় ব্লাস্টোসিল। ব্লাস্টোসিল ও ব্লাস্টোডার্ম সমন্বিত ভ্রূণের এই দশা দেখতে নাশপাতির মতো এবং একে বলা হয় ব্লাস্টুলা। গ্যাস্ট্রুলেশন পর্যায়ে গ্যাস্ট্রুলেশন পর্যায়ে একস্তরী ব্লাস্টুলা থেকে দ্বিস্তরী গ্যাস্ট্রুলার সৃষ্টি হয়। মূলত একস্তরী ব্লাস্টুলা থেকে দ্বিস্তরী গ্যাস্ট্রুলার সৃষ্টির প্রক্রিয়া কি বলা হয়? গ্যাস্ট্রুলেশন। গ্যাস্ট্রুলেশনের পরবর্তী ধাপটি হচ্ছে অর্গানোজেনেসিস। এরপরে অর্গানোজেনেসিসকে আবার তিনটি ভাগে ভাগ করা হয়েছে: নিউরাল টিউব গঠন, নটোকর্ড গঠন ও নটোজেনেসিস, আর হচ্ছে মেসোডার্ম, মায়োটোম এবং সিলোম গঠন। তো সেক্ষেত্রে আমরা গ্যাস্ট্রুলা দশার অর্গানোজেনেসিস প্রক্রিয়ার যে তিনটি ধাপ আছে, অর্গানোজেনেসিসের ফলে উৎপন্ন জার্মিনাল স্তরসমূহ পরিণত প্রাণীর বিভিন্ন অঙ্গের উৎসরূপে কাজ করে। এক্টোডার্ম থেকে এপিডার্মিস, স্নায়ুতন্ত্র, গ্রাহক অঙ্গ বিকশিত হয় এবং এন্ডোডার্ম থেকে পরিপাকনালী, মধ্য অন্ত্রের ডাইভার্টিকুলাম উৎপন্ন হয়। অন্যদিকে মেসোডার্ম থেকে পেশি, যোজককলা, জার্মকোষ সৃষ্টি হয়। পরিণত প্রাণীর অঙ্গসমূহ জার্মিনাল স্তর থেকে সরাসরি উৎপন্ন হয় না, বরং যুগপৎ ও ধারাবাহিক পদ্ধতিতে গঠিত হয়। এগুলোকে মূলত নিউরাল টিউবের গহ্বরকে নিউরোসিল বলা হয়। গ্যাস্ট্রুলার পৃষ্ঠ মধ্যরেখা বরাবর অবস্থিত এক্টোডার্ম কোষগুলোর আকার বৃদ্ধিপ্রাপ্ত চ্যাপ্টা হয়। এভাবে প্রথমে একটা নিউরাল প্লেট সৃষ্টি হয়। নিউরাল প্লেটের মধ্যভাগ দিয়ে নিউরাল খাত সৃষ্টি হয় এবং নিউরাল প্লেটের দুই পার্শ্ব এক্টোডার্মাল কোষগুলো দ্রুত বৃদ্ধি পেয়ে নিউরাল ভাস উৎপন্ন করে। দুইটি নিউরাল ভাস নিউরাল প্লেটে মিলিত হয় এবং এই নিউরাল টিউবের গহ্বরকে নিউরোসিল বলে। অগ্রভাগে একটি নিউরোপোর নামক একটি ছিদ্র নিউরোসিলকে বাহিরে উন্মুক্ত করে। পরিণত অবস্থা নিউরোপোর বন্ধ হয়ে যায়, এই জন্য তখন একে বলা হয় কলিকার পিট। এরপর হচ্ছে নটোকর্ড গঠন বা নটোজেনেসিস। মূলত নটোকর্ড আর্কেন্ট্রনের ছাদের পৃষ্ঠ মধ্যভাগে অবস্থিত নটোকর্ড গঠনকারী কোষগুলোকে প্রথম নটোকর্ডার প্লেট বলা হয়। এরপর নটোকর্ডার প্লেটের উপরে নিউরাল প্লেটের দিকে উদ্গত হয়। পরিশেষে গ্যাস্ট্রুলার ভিতরের কোষস্তর থেকে বিচ্ছিন্ন হয়ে নিরেট ও দণ্ডাকার নটোকর্ড গঠন করে এবং মেসোডার্ম থেকে
মেসোডার্ম, মায়োটোম এবং সিলোম গঠন। মেসোডার্ম থেকে মেসোডার্ম প্রক্রিয়ার মেসোডার্ম গঠন প্রক্রিয়াকে বলা হয় মেসোজেনেসিস। আর্কেন্ট্রনের সাথে নটোকর্ড গঠনকারী কোষগুলো দুই পাশে অনুদৈর্ঘ্য ব্যান্ডের মতো মেসোডার্ম কোষগুলো অবস্থান করে। নটোজেনেসিসের সময় প্রতিটি মেসোডার্ম ব্যান্ড অভ্যন্তরীণ একটি খাত সহ অনুদৈর্ঘ্য ভাবে উদ্গত হয়। খাতটি ক্রমশ গভীর হয় এবং চওড়া হয়ে আর্কেন্ট্রনের সাথে যুক্ত হয়। এভাবে নটোকর্ড দুই পাশে দুটি অনুদৈর্ঘ্য মেসোডার্মাল খাত সৃষ্টি করে। সম্মুখ খাত থেকে শুরু করে অনুদৈর্ঘ্য মেসোডার্মাল খাত অতি দ্রুত আড়াআড়ি ভাবে বিভক্ত হয়। প্রতি পাশে খণ্ডকীয় ভাবে সজ্জিত কতগুলো মেসোডার্মাল থলি বা সিলোমিক থলি গঠন করে। এরপর মেসোডার্মাল থলিগুলো আর্কেন্ট্রনের প্রাচীর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং সারিবদ্ধভাবে সজ্জিত হয়ে একটি বদ্ধ মেসোডার্মাল থলির এই অবস্থাকে বলা হয় সোমাইট। সোমাইট বলা হয় এবং বিভেদিত প্রাচীর নষ্ট হয়ে পরিপাক নালীর একপার্শ্বীয় ও অঙ্কীয় অংশকে ঘিরে মেসোডার্মের অভ্যন্তরে একটা অবিচ্ছিন্ন গহ্বর সৃষ্টি করে। এই গহ্বরটিকে বলা হয় স্প্লাঙ্কনিক গহ্বর বা এন্টেরোসিল গহ্বর। এছাড়াও এর ভিতরের দিকে অনুরূপ স্তরকে বলা হয় স্প্লাঙ্কনিক মেসোডার্ম। এর গহ্বরের পৃষ্ঠভাগে থাকে খণ্ডকীয় সোমাইটের পৃষ্ঠদেশে মায়োসিল রূপে মেসোডার্মাল থলি গহ্বর রয়ে যায়। প্রতিটি সোমাইট 4টি কোষে বিভক্ত হয়, 4টি অংশে বিভক্ত হয়। প্রতিটি সোমাইট অংশগুলোর নাম হচ্ছে মায়োটোম, ডার্মাটোম, স্ক্লেরোটোম এবং মেসোডার্মের পার্শ্বীয় পাত। তাহলে মেসোডার্ম শেষে সিলোমগুলো পরিবর্তিত হয়ে যে 4টি অংশে বিভক্ত হয় সেটি হচ্ছে মায়োটোম, ডার্মাটোম, স্ক্লেরোটোম এবং মেসোডার্মা পার্শ্বীয় পাত। মায়োটোম বলতে আমরা বুঝি যে মায়োসিলের ভিতরের পাশে নিউরাল টিউব ও নটোকর্ডের নিকটস্থ সোমাইটের অংশটির পুরুত্ব বৃদ্ধি পায় এবং সোমাইটের এই অংশটি মায়োটোম গঠন করে। মায়োটোম থেকে পেশি উৎপন্ন হয় এবং ভি আকৃতির গঠন সৃষ্টি করে। দুই পাশে স্তনচ্যুত হয়। মায়োটোম দেহের দুই পাশে স্তনচ্যুত হয়। ডার্মাটোম হচ্ছে মায়োসিলের বাহিরের প্রাচীরটি পাতলা এবং এই অংশে ডার্মাটোম গঠন করে। ডার্মাটোম থেকে এপিডার্মিসের নিচের যোজক কলা সৃষ্টি হয় এবং স্ক্লেরোটোম মায়োটোম এবং নটোকর্ডের মধ্যবর্তী সোমাইট স্ক্লেরোটোম গঠন করে। স্ক্লেরোটোম থেকে নটোকর্ড এবং নিউরাল টিউবকে ঘিরে যোজক কলা তৈরি হয়। আর মেসোডার্মের পার্শ্বীয় পাত মূলত সোমাইটের সবচেয়ে নিচের অংশ মেসোডার্মের পার্শ্বীয় পাত গঠন করে। পার্শ্বীয় পাত থেকে স্প্লাঙ্কোনোসিলের সোমাটিক ও স্প্লাঙ্কনিক স্তর গঠিত হয়। এন্ডোডার্ম এবং পরিপাক নালীর পরিস্ফুটন। এন্ডোডার্ম এবং পরিপাক নালীর পরিস্ফুটন নটোকর্ড ও মেসোডার্মের সোমাইটগুলো পৃথক হয়ে যাওয়ার পর নিচের কোষগুলো এন্ডোডার্মের মুক্ত কিনারায় দুটি পরস্পরের সাথে কাছাকাছি চলে আসে এবং পৃষ্ঠ মধ্যরেখা বরাবর জুড়ে যায়। এভাবে এন্ডোডার্ম থেকে একটি বদ্ধ থলির গঠন সৃষ্টি হয় এবং এই থলিটি পরিপাক নালীর গহ্বর গঠন করে। এখান থেকেই মূলত মৌখিক গর্ত এবং সংবেদী অঙ্গসমূহ ডান দিকে ডাইভার্টিকুলাম আকার বৃদ্ধি পায় এবং শেষে ফাঁপা ডাইভার্টিকুলাম রূপে যকৃতের আবির্ভাব ঘটে। আমরা যে মেসোডার্ম থেকে 4টি স্তর পেয়েছিলাম সে 4টি ভাগ ডায়াটোম, মায়োটোম, ডার্মাটোম, স্ক্লেরোটোম এবং মেসোডার্মের পার্শ্বীয় পাত। এটা হচ্ছে ইনভেজিনেশন প্রক্রিয়া যে গ্যাস্ট্রুলেশন ঘটেছে তার একটি ছবি এবং এটা হচ্ছে ব্রাঙ্কিওস্টোমার প্রক্রিয়ার একটি এইটা হচ্ছে নটোকর্ড, ব্রাঙ্কিওস্টোমার নটোকর্ড, এটা হচ্ছে নার্ভ কর্ড, এটা হচ্ছে ইন্টেস্টাইন তৈরি, লিভার, ডাইভার্টিকুলাম, গিল স্লিট, এটা এন্ডোস্টাইল, অ্যানাস, গোনাড থাকে এখানে এবং কডাল ভেন। আরেকটি ছবি, এটা হচ্ছে মূলত এর পূর্বে আমরা একটা ব্রাঙ্কিওস্টোমার ভিডিও দেখব। ব্রাঙ্কিওস্টোমার পরিস্ফুটনের একটি দৃশ্য আমরা ভিডিওর মাধ্যমে দেখতে পারবো। কিভাবে জাইগোট থেকে আমরা দেখতে পাচ্ছি নিষেকের পরে জাইগোট সৃষ্টি হয় এবং জাইগোট থেকে
ক্লিভেজের মাধ্যমে যে বহু কোষ সৃষ্টির মাধ্যমে একটি মরুলা দশা আসবে, যেখানে একাধিক ব্লাস্টোমিয়ার থাকবে মরুলা দশায়। ব্লাস্টোমিয়ার থেকে ব্লাস্টুলা দশার মাধ্যমে একটি মেসোডার্ম, এক্টোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম তৈরি হবে গ্যাস্ট্রোলেশন প্রক্রিয়ায়, এবং সেখান থেকে মায়োটম, ডার্মোটম, এন্ডোডার্মাল পরিপাক নালী পরিস্ফুটন, ডিম্বস্ফুটন, এভাবে করে একটা ডিম্বস্ফুটনের মাধ্যমে একটি রূপান্তরের মাধ্যমে পূর্ণাঙ্গ একটি ব্রাঙ্কিস্টোমা সৃষ্টি হবে। এবং এখানে আমরা দেখব এখন ব্যাঙের পরিস্ফুটন, ভ্রূণীয় পরিস্ফুটন। ব্যাঙের ভ্রূণীয় পরিস্ফুটনের ক্ষেত্রে আমরা দেখব যেগুলো, সেটা হচ্ছে মূলত ব্যাঙের ভ্রূণীয় পরিস্ফুটন। এক্ষেত্রে আমরা ব্যাঙের প্রজনন তন্ত্র মূলত পুং প্রজনন তন্ত্র এবং স্ত্রী প্রজনন তন্ত্র। পুং প্রজনন তন্ত্র, ব্যাঙ হচ্ছে একলিঙ্গিক প্রাণী যার যৌন দৃঢ়তা সুস্পষ্ট। পুরুষ ব্যাঙের প্রতি অগ্রভাগের তালুতে নাপসিয়াল প্যাড থাকে এবং গলায় শরৎ ভোকাল কর্ড থাকে। পুরুষ ব্যাঙের এছাড়াও থাকে দুটি শুক্রাশয়, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এই যে দুটি শুক্রাশয়। তারপরে ইউরিজেনিটাল নালী, এখানে ইউরিজেনিটাল নালী, ভাসা ইফারেন্সিয়া, যার মাধ্যমে মূলত ভাসা ইফারেন্সিয়া এবং দুটি রেচন নালী আর হচ্ছে নিয়ে ব্যাঙের পুং প্রজনন তন্ত্র গঠিত। প্রতিটি বৃক্কের উপরে একটি করে শুক্রাশয় থাকে। প্রতিটি এই যে দুটো বৃক্ক, তার উপরে একটি করে শুক্রাশয় অবস্থান করে। শুক্রাশয়ের অগ্রপ্রান্তে একাধিক শাখাযুক্ত আঙ্গুলের মতো ফ্যাট বডি থাকে, এবং শীতনিদ্রার সময় ফ্যাট বডি বর্ধনশীল শুক্রাণুর পুষ্টির যোগান দেয়। অসংখ্য সেমিনিফেরাস নালিকা নিয়ে শুক্রাশয় গঠিত। শুক্রাশয়ের ভিতরে অসংখ্য সেমিনিফেরাস নালিকা থাকে। মূলত স্পারমাটোজেনেসিস প্রক্রিয়ায় এরা শুক্রাণু উৎপন্ন করে এবং শুক্রাণু লম্বায় 0.03 মিলিমাইক্রন পর্যন্ত হয়। আদর্শ শুক্রাণুর মধ্যে একটা মস্তক থাকে, সেন্ট্রিওল থাকবে, মাইটোকন্ড্রিয়া থাকবে, এখানে এই শুক্রাণুর ছবি, অ্যাক্রোজোম, নিউক্লিয়াস, মস্তক, লেস, এগুলো নিয়ে একটি আদর্শ শুক্রাণু গঠিত হয়। শুক্রাশয়ের সকল সেমিনিফেরাস নালিকা 10 থেকে 12টি ভাসা ইফারেন্সিয়ার মধ্যে ক্ষুদ্রাকার ও সংকীর্ণ নালিকার সাথে যুক্ত থাকে। এই নালিকাগুলো শুক্রাশয়ের ভিতর পার্শ্ব থেকে উৎপন্ন হয় এবং সেই পাশের বৃক্কের মধ্যে প্রবেশ করে। বৃক্কের বিডার সঙ্গে উন্মুক্ত হয়। মূলত শুক্রাশয় দুটি ইউরেটার রেচন নালীর সাথে যুক্ত থাকে। শুক্রনালী এবং রেচন নালী একই নালীর সাথে যুক্ত থাকে, এটাকে ক্লোয়েকা বলা হয়, এবং রেচন জনন নালীও বলা হয়। রেচন জনন নালীর মাধ্যমে এরা সম্মিলিতভাবে রেচন জনন একই কাজ, দুইটা কাজ সম্পন্ন করে। এর পরবর্তীতে এদের প্রজনন তন্ত্রে রয়েছে ডিম্বাশয় বা স্ত্রী জননতন্ত্র। স্ত্রী জননতন্ত্রে দুটি ডিম্বাশয় থাকে, এই যে দুটি ডিম্বাশয়, এবং দুটি ডিম্ব নালী, এই যে দুটি ডিম্ব নালী, এখানে দুটি ডিম্ব নালী থেকে দুপাশে দুটি ডিম্ব নালী, ডিম্বথলি, ডিম্বাশয় বেশ বড় এবং বহু খণ্ড বিশিষ্ট, অনিয়মিত ভাঁজযুক্ত। বৃক্কের সন্নিকটে পৃষ্ঠীয় উদরীয় প্রাচীরের প্রতিটি ডিম্বাশয় সংযুক্ত থাকে। প্রজনন ঋতুতে ডিম্বাশয় দুটি আকার যথেষ্ট বৃদ্ধি পায়। ডিম্বাশয়ের জার্মিনাল এপিথেলিয়াম থেকে উজেনেসিস প্রক্রিয়ায় ডিম্বাণু সৃষ্টি হয়। বিভিন্ন দশায় বর্ধনশীল এপিথেলিয়াম থেকে উজেনেসিস প্রক্রিয়ায় ডিম্বাণু সৃষ্টি হয় এবং পরিপক্কতা অর্জনের ফলে ডিম্বাশয়ের প্রাচীর ভেদে ডিম্বাণুগুলো বাহিরে দেহগহ্বরে পতিত হয়। এরপর পেরিটোনিয়াম সিলিয়ার সঞ্চালনে ডিম্বাণুগুলো নিম্ননালীর অস্টিয়ামে এসে জমা হয়। ডিম্বাশয়ের সম্মুখে ফ্যাটি বডি লেগে থাকে। মূলত ডিম্বাশয়ে দুটি লম্বা এবং অতি মাত্রায় ডিম্বনালী দুটি অতিশয় লম্বা এবং কুণ্ডলিত থাকে। প্রতিটি ডিম্বনালীর সম্মুখ প্রান্ত ফানেল আকৃতির সিলিয়া সমৃদ্ধ। অস্টিয়াম, যে সিলিয়া সমৃদ্ধ যে এলাকা, ওইটাকে বলা হয় অস্টিয়াম।
ডিম্বনালীর পশ্চাৎ প্রান্তে কুলোইকার পৃষ্ঠদেশের সাথে যুক্ত থাকে। কুলোইকার প্রবেশের পূর্বে প্রতিটি ডিম্বনালী স্ফীত হয়ে ডিম্বথলি গঠন করে। ডিম্বনালীর ভিতরের প্রাচীর সিলিয়াযুক্ত এবং প্রতিটি ডিম্বাণুর ব্যাস 1.5 মিলিমাইক্রন। এদের ডিম মূলত মেসোলেসিতাল প্রকৃতির। বাহিরের অংশে অ্যালবুমিনের আবরণী থাকে এবং এর ঊর্ধ্বাংশে রঞ্জকধারী সাইটোপ্লাজম এর মধ্যে নিউক্লিয়াস অবস্থান করে। নিউক্লিয়াস এবং প্রাণীমেরু গঠন করে। যে এলাকায় নিউক্লিয়াস থাকে ওই এলাকাটাকে বলা হয় প্রাণীমেরু এবং নিচের অংশটি কুসুম সমৃদ্ধ, এটাকে বলা হয় ভেজিটাল মেরু। এর পরবর্তীতে নিষেক সম্পন্ন হয়। নিষেক সম্পন্ন হতে যে বসন্তের প্রথম দিকে পানিতে ব্যাঙ ডিম পারে। বসন্তের প্রথম দিকে পানিতে ব্যাঙ ডিম পারে এবং এই অবস্থায় পুরুষ ব্যাঙের স্ত্রী ব্যাঙের প্রতি আলিঙ্গনকে বলা হয় অ্যামপ্লেক্সাস। স্ত্রী ব্যাঙটি ডিম পাড়ার সাথে সাথে পুরুষ ব্যাঙও সেখানে ডিম্বাণুর কাছাকাছি কুলোইকার সাথে পুরুষ ব্যাঙ ডিমগুলোর উপরে কুলোইকার পথে আর কি শুক্রাণু জমা করে এবং ব্যাঙের গুচ্ছবদ্ধ ডিমগুলো বাহিরে জেলে নির্মিত আবরণী পানি শোষণ করে ফুলে ওঠে এবং ডিমগুলোর এই আরেকটির সাথে আঠার মতো লেগে থাকে। ডিমের এরূপ অবস্থাকে বলা হয় স্পন এবং ব্যাঙ যে ডিমগুলো নিষ্ক্রমণ করে সেগুলোই সেকেন্ডারি ওসাইট। প্রত্যেকটি সেকেন্ডারি ওসাইট প্রাণীমেরুর নিকটে ভাইটেরাইন পর্দার নিচে প্রথম পোলার বডিতে অবস্থান করে। নিষেকের সময় শুক্রাণু সর্বদা প্রাণীমেরুর অর্ধাংশে নিরক্ষরেখার উপর দিকে ডিম্বাণুতে প্রবেশ করে। শুক্রাণুর লেজ ডিম্বাণুর বাহিরে থেকে যায়। প্রবেশ বিন্দুতে ডিম্বাণুতে নিষেক শঙ্কু গঠন করে। নিষেক শঙ্কু হচ্ছে মূলত এই ভেজিটাল মেরু, এই হচ্ছে অ্যানিমেল পোল। এই বাহিরের আবরণটিকে বলা হয় ভাইটেলাইন আবরণী। আর শুক্রাণু নিষেক শঙ্কু গঠন করে বা যে জায়গা থেকে শুক্রাণু ডিম্বাণুর ভিতরে প্রবেশ করে সেটাকে বলা হয় নিষেক শঙ্কু। শুক্রাণুর প্রবেশের পর ডিম্বাণুর ভাইটেলাইন পর্দা যথারীতি নিষেক পর্দা গঠন করে। শুক্রাণুর নিউক্লিয়াস ডিম্বাণুর অভ্যন্তরে প্রোনিউক্লিয়াসে পরিণত হয়। প্রোনিউক্লিয়াসে এইভাবে ডিম্বাণুর নিউক্লিয়াসটি স্ত্রী প্রোনিউক্লিয়াসের সাথে মিলিত হয়। পুং এবং স্ত্রী প্রোনিউক্লিয়াস মিলিত হয়ে জাইগোট গঠন করে। পুং এবং স্ত্রী প্রোনিউক্লিয়াসের এই মিলনকে বলা হয় এমফিমিক্সিস। এমফিমিক্সিস এবং এখানে এমফিমিক্সিসের পূর্বেই ডিম্বাণুর দ্বিতীয় পোলার বডির উৎপন্ন হয়। ডিম্বাণুর প্রবেশের বিন্দুতে বিপরীত দিকে শুক্রাণু প্রবেশের বিন্দুর বিপরীতে ডিম্বাণুর উপরিভাগে রঞ্জক কণার এক ধরনের অন্তর্মুখী সঞ্চালন ঘটে। এর ফলে প্রাণীমেরুর অর্ধাংশ নিরক্ষরেখার কাছে ক্রিসেন্ট আবরণীর একটি অঞ্চল গঠিত হয়। এই অঞ্চল তার স্বাভাবিক গাঢ়ত্ব হারিয়ে ধূসর বর্ণ ধারণ করে, একে বলা হয় ধূসর ক্রিসেন্ট। ধূসর ক্রিসেন্ট ভবিষ্যতে ব্লাস্টোপোরের পৃষ্ঠীয় ওষ্ঠে অবস্থান নির্দেশ করে এবং এখানে মেসোডার্ম এবং নটোকর্ড উৎপন্ন হয়। অন্যদিকে প্রাণীমেরু ভ্রূণের অগ্রপ্রান্ত এবং ভেজিটাল মেরুর অংশ থেকে পশ্চাৎ প্রান্তে গঠিত করে। এর পরের দশাটি হচ্ছে ক্লিভেজ। ক্লিভেজ দশার একটি ছবি আছে এখানে। ডিম্বাণু হচ্ছে মূলত এই উপর থেকে ক্লিভেজ দশা, মূলত এদের ডিম হচ্ছে মেসোলেসিতাল প্রকৃতি। নিষেকের পরে ক্লিভেজ শুরু হয়। ব্যাঙের নিষেকে মূলত হলোব্লাস্টিক বা মধ্যতলীয় ধূসর ক্রিসেন্টাই জাইগোট সমান দুটি অসম ব্লাস্টোমিয়ার গঠন করে। দুইটি থেকে 4টি ব্লাস্টোমিয়ার তৈরি হয় এবং দ্বিতীয় ক্লিভেজের সম আকারের 4টি ব্লাস্টোমিয়ার এবং তৃতীয় ক্লিভেজ দিয়ে নিরক্ষরেখার উপর দিয়ে সৃষ্টি হয় এবং এখানে 4টি ব্লাস্টোমিয়ার উৎপন্ন হয় এবং উপরে প্রাণীমেরু থাকে এবং নিচে থাকে উপরে প্রাণীমেরু, নিচে ভেজিটাল মেরু। প্রাণী মেরুর দিকে অবস্থান করে মূলত মাইক্রোমিয়ার গুলো এবং ভেজিটাল মেরুর দিকে থাকে ম্যাক্রোমিয়ার গুলো। প্রাণী মেরু এবং ভেজিটাল মেরু থেকে পরবর্তী দশাটি হচ্ছে ব্লাস্টুলেশন। ব্লাস্টুলেশন দশায় দেখা যায় যে উপরে মাইক্রোমিয়ার, নিচে ম্যাক্রোমিয়ার। এখানে কোষের সজ্জার মাধ্যমে মাঝখানে ব্লাস্টোসিলের সৃষ্টি হয়। এই উপরে মাইক্রোমিয়ার, নিচে ম্যাক্রোমিয়ার এবং কুসুমধারী কোষগুলো এখানে, ব্লাস্টোসিল এখানে এবং এখানে মেসোডার্ম ভবিষ্যতে মেসোডার্ম ও নটোকর্ড সৃষ্টিকারী কোষ দ্বারা গঠিত হয়। ভেজিটাল
বা পশ্চাৎ অর্ধাংশ দূরে কুসুম সমৃদ্ধ কোষগুলো ভবিষ্যতে এন্ডোডার্ম গঠন করে। আর প্রাণী মেরু সম্মুখ অংশ থেকে এক্টোডার্ম গঠিত হয়। প্রাণী মেরু থেকে এক্টোডার্ম এবং ভেজিটাল মেরু থেকে এন্ডোডার্ম গঠিত হয়। ব্লাস্টুলেশনের পরবর্তী দশাটি হচ্ছে গ্যাস্ট্রুলেশন দশা। গ্যাস্ট্রুলেশন দশায় ব্লাস্টোপোর গঠিত হয়, এপিবলি তৈরি হয়, ইভলিউশন, ইনভেজিনেশন এবং আমরা গ্যাস্ট্রুলেশনের এপিবলি প্রক্রিয়ায়, গ্যাস্ট্রুলেশন মূলত যে ধারাবাহিক পরিবর্তনের মাধ্যমে ব্লাস্টুলা থেকে গ্যাস্ট্রুলা উৎপন্ন হয় তাকে গ্যাস্ট্রুলেশন বলা হয়। আর গ্যাস্ট্রুলেশনের এপিবলিক পদ্ধতিতে মূলত কোষের বিভাজন ঘটে। এক্ষেত্রে প্রাণী মেরুর মাইক্রোমিয়ার গুলো দ্রুত হারে বিভাজিত হয় এবং মেগামিয়ার গুলো, মাইক্রোমিয়ার গুলো, এই যে প্রাণী মেরুর মাইক্রোমিয়ার গুলো দ্রুত হারে বিভাজিত হয় এবং মেগামেয়ার গুলো উপরের দিকে বিস্তৃত হয়ে পড়ে। ব্লাস্টোপোরের পৃষ্ঠীয় ওষ্ঠের নিচে মেগামেয়ারের একটি ক্ষুদ্র ইয়ক প্লাক দ্বারা মাইক্রোমিয়ার দ্বারা মেগামিয়ার ঢাকা পড়ে। মাইক্রোমিয়ার দ্বারা মেগামিয়ার ঢাকা পড়ে। এপিবলির অগ্রগতির সাথে ব্লাস্টোপোরের পার্শ্বীয় ওষ্ঠ দুটি নিচের দিকে মিলিত হয়, অঙ্কীয় ওষ্ঠ গঠন করে। পার্শ্বীয় ওষ্ঠগুলো থেকে অঙ্কীয় ওষ্ঠ গঠন করে। এরপরে ইনভলিউশন, এর প্রক্রিয়ার পরবর্তী পর্যায়টি হচ্ছে ইনভলিউশন, ইনভেজিনেশন এবং ইনভলিউশন। ইনভলিউশন প্রক্রিয়ার শুরুতে নটোকট গঠনকারী কোষগুলো ব্লাস্টোপোরের পৃষ্ঠীয় ওষ্ঠে অতিক্রম করে ভিতরের দিকে সঞ্চারিত হয় এবং পরবর্তী দশাটি হচ্ছে ইনভেজিনেশন। এবং ইনভেজিনেশন প্রক্রিয়ায় দেখা যায় যে নিউরাল প্লেট, নটোকট, মেসোডার্ম, এক্টোডার্ম, এন্ডোডার্ম এবং আর্কেন্ড্রোমের সৃষ্টি হয়। এবং ইনভেজিনেশনের পরবর্তী দশাটি হচ্ছে অর্গানোজেনেসিস। অর্গানোজেনেসিস প্রক্রিয়ায় মূলত নিউরাল টিউব সৃষ্টি হয়, নটোকট গঠন করে এবং মেসোডার্ম পৃথকীকৃত হয়ে সিলম গঠন করে। মেসোডার্মের আবার তিনটি স্তর পাওয়া যায়, এপিমেয়ার বা সোমাইট, ডার্মাটোম, স্কেলেটন, মেসোমেয়ার এবং হাইপোমেয়ার। এছাড়া ট্যাডপোল লার্ভার বর্ধন। আমরা মূলত মেসোমেয়ার, নিউরাল টিউব এবং কোষ্ঠিক নালীর গঠন ও ট্যাডপোল লার্ভার সৃষ্টি হয়। সর্বশেষ ধাপটি হচ্ছে রূপান্তর। তো অর্গানোজেনেসিসের নিউরাল টিউব গঠনে দেখা গেছে যে নিউরাল টিউবের মাধ্যমে এক্টোডার্ম, উপরের দিকের এক্টোডার্ম গুলো সজ্জিত হয়ে নিউরাল প্লেট গঠন করে এবং নিউরাল খাত সৃষ্টি হয় গ্যাংলিয়ার মাধ্যমে। এটি হচ্ছে নিউরোসিল, নিউরাল টিউব এবং নটোকট। এই নটোকটের মাধ্যমে মূলত অর্গানোজেনেসিস প্রক্রিয়ায় নিউরাল টিউব গঠিত হয়। এর পরবর্তীতে নটোকট গঠিত হয় অর্গানোজেনেসিস প্রক্রিয়ায়। এবং সর্বশেষ ধাপটি হচ্ছে ব্যাঙের রূপান্তর। রূপান্তরের মাধ্যমে ট্যাডপোল লার্ভার খুব দ্রুত এবং ধারাবাহিক পরিবর্তন ঘটে। এর ফলে লার্ভাটি দ্রুত পূর্ণাঙ্গ ব্যাঙে পরিণত হয়। লার্ভা থেকে তরুণ ব্যাঙে পরিণত হওয়ার প্রক্রিয়াটিকে বলা হয় মূলত ব্যাঙের রূপান্তর। এক্ষেত্রে মূলত রক্ত সংবহনতন্ত্র সম্পূর্ণরূপে বায়বীয় শ্বসন পরিচালনার উপযোগী হয় এবং অপারকুলাম ভেঙে অগ্রপথ বেরিয়ে আসে এবং পাগুলো লম্বা হয়। প্রকৃত চোয়ালগুলো মুখছিদ্র প্রশস্ত হয়, জিহ্বার দৈর্ঘ্য বৃদ্ধি পায়, চক্ষু স্পষ্ট হয়, পার্শ্বরেখা অঙ্গ, সংবেদী অঙ্গ অদৃশ্য হয়ে যায়, ত্বক রঞ্জকপূর্ণ হয়, সংবাহী হয় এবং রক্তচালক সমৃদ্ধ সংবাহী ত্বক ব্যাপনে অংশ নেয়। পাকস্থলী এবং যকৃৎ আরো বড় হয়। খাদ্যাভ্যাস পরিবর্তন হয় এবং মাংসাশী অবস্থায় অন্ত্রের দৈর্ঘ্য হ্রাস পায়। এভাবে একটি তরুণ ব্যাঙ সৃষ্টি হয়। তরুণ ব্যাঙের লেজের অবশেষ দেখা যায়, অবশেষ থেকে যায় এবং এই অবস্থায় তরুণ ব্যাঙ স্যাঁতসেঁতে জায়গায় বসবাস করে এবং খাদ্য হিসেবে পোকামাকড় এবং পূর্ণাঙ্গ ও পরিণত অবস্থায় লাভ করার পূর্ব পর্যন্ত তরুণ ব্যাঙ বৃদ্ধি অব্যাহত রাখে। তো এক্ষেত্রে আমরা এই প্রক্রিয়াটিকে, সমগ্র ব্যাঙের পরিস্ফুরণ প্রক্রিয়াটিকে একটি ভিডিওর মাধ্যমে আমরা দেখতে পারি। তোমরা ব্যাঙের পরিস্ফুটন একটি ভিডিও, পরিস্ফুটনের একটি দশা ভিডিওতে দেখতে পাচ্ছ। এখানেও একই প্রক্রিয়ায় জাইগোট থেকে ক্লিভেজ প্রক্রিয়া, ক্লিভেজের মাধ্যমে বিভিন্ন রকমের কোষ সৃষ্টি হচ্ছে। বিভিন্ন কোষ সৃষ্টি করে মরুলা দশা আসবে। মরুলা দশা থেকে অর্গানোজেনেসিস, গ্যাস্ট্রুলেশন, ব্লাস্টুলেশনের পর গ্যাস্ট্রুলেশনের পরে
এদের মেসোডার্ম থেকে অর্গানোজেনেসিসের মাধ্যমে এদের নিউরাল টিউব এবং ইনভেজিনেশন ট্র্যাক্টর লার্ভার সৃষ্টি হবে। নিউরাল টিউব স্কেলেটোম, ডার্মাটোম, স্কেলেটোম, মায়োটোম, মেসোমিয়ার, নেফ্রোস্টোম, পৌষ্টিক নালী এগুলো গঠন পর্যায়ক্রমে ঘটতে থাকবে। লার্ভার, ট্র্যাক্টর লার্ভার পরিবর্তন এদের যে ফুলকা দশা থেকে পর্যায়ক্রমে ফুসফুসীয় দশার আগমন ঘটবে। এদের রূপান্তরের মাধ্যমে এখন ট্যাডপোল লার্ভা দশার সৃষ্টি হয়েছে। এই অবস্থায় এরা পানির ভিতরে থাকে এবং পরবর্তীতে আরো বৃদ্ধির মাধ্যমে এরা পূর্ণাঙ্গ ব্যাঙে পরিণত হয়েছে। একটি পূর্ণাঙ্গ ব্যাঙের সৃষ্টির মাধ্যমে এদের বিকল্প শেষ হয়। এখান থেকে আমরা মূলত রূপান্তরের সর্বশেষে আমরা সামগ্রিক আলোচনা থেকে আমরা যে বিষয়গুলো যে প্রশ্নগুলো আমরা পাবো তা হচ্ছে নিয়ান্থিসের পরিস্ফুটন করেছি। এখানে নিয়ান্থিসের ক্লিভেজ দশার বর্ণনা আসতে পারে, নিয়ান্থিসের গ্যাস্ট্রুলেশন দশা এবং নিয়ান্থিসের ট্রোপোপোলার বা রূপান্তর বর্ণনা করো এবং নিয়ান্থিসের ভ্রূণীয় পরিস্ফুটন বর্ণনা করো, ব্রাঙ্কিওস্টোমার ভ্রূণীয় বিকাশ, এর ক্লিভেজ দশা, এর গ্যাস্ট্রুলেশন দশা এবং ট্যাডপোল লার্ভার রূপান্তর বর্ণনা করো এবং ট্যাডপোল লার্ভার রূপান্তরের 3টি ভ্রূণীয় স্তরের পরিণতি বর্ণনা করো। ট্যাডপোল লার্ভার যে এক্টোডার্ম, এন্ডোডার্ম এবং মেসোডার্ম তৈরি হয়েছে সেখানে ভ্রূণীয় স্তরের পরিণতি সম্পর্কে বর্ণনাটা আমরা এখান থেকে পাবো। এবং সর্বশেষ তোমাদের বলবো যে সামগ্রিক আলোচনার মাধ্যমে যে বিষয়গুলো পেয়েছো সেগুলো তোমরা আরো প্র্যাকটিস করবে এবং সবাইকে আরো অনুশীলন করলে আমার প্রশ্নগুলো আমার আলোচনা থেকে তোমরা সমস্ত প্রশ্নের অ্যান্সার পেয়ে যাবে। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ ক্লাস করার জন্য এবং সামনের ক্লাস করার তোমাদের আহ্বান রইল। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আসসালামু আলাইকুম।